জানলাম চুরির উপাদান 5টা, চুরির উপাদান 5টা। এখন এটাও কিন্তু এখন চুরির উপাদান কি, এখানে 5টা থেকে এমন হইতে পারে যে 5টা থেকে একটা দিয়েছে উপাদান আর 3টা ভুল দিয়েছে। তাহলে চুরির উপাদান কোনটা 5টার মধ্যে, কোনটা সঠিক সেটা আপনাকে চিহ্নিত করতে বলতে পারে এমসিকিউ। আবার 3টার ক খ গ 3টার মধ্যে 3টা সঠিক দিতে পারে, 5টার মধ্যে 3টা উপাদানই দিতে পারে, দিয়ে ঘতে বলতে পারে সবকটি। তাহলে তখন আপনি সবকটির মধ্যে বৃত্ত ভরাট করতে হবে যদি আপনি উপাদানটা জানেন। তো এইভাবে উপাদানটা শিখলে আমাদের লিখিত হচ্ছে। আবার উপাদানকে কেন্দ্র করে যদি কোনো এমসিকিউ আসে যে চুরির উপাদান কয়টা, 2টা, 3টা, 4টা না 5টা, তাহলে তখন আপনি বলবেন 5টা। এই 5টা কি কি এটাও যদি জানা থাকে তাইলেও এমসিকিউটা কারেক্ট করতে পারে। আবার ভাইবা বোর্ডেও কিন্তু উপাদান প্রশ্ন করতে পারে, যে চুরির উপাদানগুলো কি বলেন। ভাইবার তো কোনো লিমিটেশন বার নাই, ভাইবা হলো আনলিমিটেড পড়া। তাহলে ভাইবা যে প্রস্তুতি এটা কিন্তু পর্যাপ্ত হবে। কলেজে যেভাবে ভাইবা, কলেজেও ভাইবা করা হয়েছে। এখন কলেজের ভাইবা তো ম্যানেজ ট্যানেজ করে, ঘুষ দুর্নীতি করে যারা আসবে আগে তাদের টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে হাত বন্ধ করে দিয়ে তারপরে একটা অ্যাভারেজ নাম্বার দেয়। কিন্তু পরীক্ষার মতন পরীক্ষা যদি ভাইবা হয়, এক এক কলেজ 2জন করে এর বেশি পাস করতে পারবে। আসলে এই ল কলেজে ভাইবার যে সিস্টেমটা, এটা আমি প্রস্তাব দিয়েছিলাম তখন বার কাউন্সিলের আইন বিভাগ, আপনারা জানেন বার কাউন্সিলের 4টা কমিটি, তার মধ্যে একটা হলো আইন শিক্ষা কমিটি। এই আইন শিক্ষা কমিটির তখন সভাপতি ছিল গোলাম মোস্তফা। কথায় যদি কোনো বিশ্বাস থাকে তাহলে যে আমাদের লাইনে এই মুহূর্তে আব্দুল মজিদ সাহেব আছে, ওনার উপরেই রহমান মেনশন, এই রহমান মেনশনের দোতলাতেই গোলাম মোস্তফা বসে, বিএনপির এখন বড় নেতা। বিএনপি আইনজীবী পরিষদটা ওনারাই চালায়। উনি সম্পর্কে আমার ওয়াইফের বড় ভাই নাটক করে, কামরুজ্জামান তানিয়া আক্তারের হাজবেন্ড, ওনার সাথে আমাদের অডিটোরিয়ামে, ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়াম, ওইখানে একসাথে নাটক করে, কামরুজ্জামান সাহেবও করে, গোলাম মোস্তফা সাহেবও করে। উনিও ভালো অভিনয় করতে পারে। উনি যখন আইন শিক্ষা কমিটিতে, উনি নির্বাচন এক একটা করতে গেলে আমাকে জামাই বলে, আমারে বলতো যে জামাই আমি কি নির্বাচনে দাঁড়াবো, প্রথম ফোনটা আমাকে করতো। আমি বলতাম যে দাঁড়াবেন না কেন, অবশ্যই দাঁড়াবো, লাভ আছে, আমরা অন্তত পক্ষে বলতে পারবো যে আমাদের লোক আপনি আছেন। উনি যখন আইন শিক্ষা কমিটিতে, তখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রামপুরা ব্রিজটার কাছে, আমার এখানে আমার কলেজটা এখন যে জায়গায়, ওইখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একদিন ওনাকে কল করছে ম্যানেজ করার জন্য। কি ম্যানেজ? বার কাউন্সিল আগে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ইচ্ছা মতো ছাত্র ভর্তি করতে পারত, আর ইচ্ছা মতো টাকা পয়সা দিয়া এই ল ডিপার্টমেন্টের ছাত্রদের পাশ করাইতো। এই জন্য বার কাউন্সিল সিদ্ধান্ত নিল যে আমরা নির্দিষ্ট 100 সিটের বেশি বা নির্দিষ্ট এই সংখ্যাটার বেশি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিকে দিব না। এই জন্য উনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এরকম তাকে দাওয়াত দিছে, মানে ম্যানেজ করার জন্য, লক্ষ লক্ষ টাকা দিয়া, যাতে ওনাকে ম্যানেজ করে আসন সংখ্যা বাড়ায় নিতে পারে। মোস্তফা ভাই আবার আমারে নিয়ে গেল, আমরা 2জন এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গেলাম। কিন্তু যেহেতু আমি আছি, আর ওনাকেও বাধ্য করলাম, আর উনিও একদম
মানে কঠোর অবস্থান যে আমাদের যত টাকাই দিক আমরা সিট বাড়াইতে দিব না। এরপরে ওনারা আমাদের যথেষ্ট সম্মান করছে, আমিও মোস্তফা ভাইয়ের কারণে অনেক সম্মানিত হয়েছি ওই জায়গায়, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসন সংখ্যা বাড়ানো হয়নি। এখন নির্বাচনে যেহেতু আমি অংশগ্রহণ করেছিলাম ওনার সাথে থেকে, মানে সার্বিক সহযোগিতায়, তখন আমি ওনাকে একদিন প্রস্তাব দিলাম। এই অষ্টম পত্রটা কিন্তু ওনার আমলে যদি আপনারা তদন্ত করে খোঁজ খবর নিয়ে দেখেন, তাহলে আগে এলএলবি ফাইনাল ইয়ারে কিন্তু 7টা সাবজেক্ট ছিল, এখন 8টা যোগ হয়েছে। এটা হলো মোস্তফা ভাইয়ের আমলে। তখন আমি ওনারে প্রস্তাব করলাম যে আমি আপনার স্বার্থে যতটুকু নির্বাচন করেছি শিক্ষক মানুষ হয়ে, আমি তো বিএনপির পক্ষে না, আমি নিরপেক্ষ, সব দলেই আমার ছাত্র আছে, তাহলে সেই অবস্থায় অনেকেই জেনে ফেলেছে যে আমি আপনার পক্ষে কাজ করতেছি, তাহলে আমার একটা চাওয়া আছে। আপনি তো এখন এই চেয়ারে বসছেন, কি চাওয়া? যে বার কাউন্সিলের যে সাবজেক্টগুলি, এই সাবজেক্টগুলি দেখা যায় যে আমরা ফাইনালে পাস করার পর অ্যাডভোকেটশিপ হয়, কিন্তু আমাদের এলএলবিতে প্রিলি ফাইনালে বার কাউন্সিলের কোনো সাবজেক্ট নাই, কোনো ড্রাফটিং নাই। এত মনে করেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও যদি সে কোর্টে যায়, তাইলে সিনিয়রের কাছে গিয়ে প্রথম ড্রাফট শিখতে হয়, একটা জিডি কিভাবে লিখবে এটাও সে শিখে যায় না। তাইলে সিনিয়র তো তাকে অবশ্যই প্রশ্ন করবে যে কোন আজে বাজে কলেজ থেকে, কোন জায়গা থেকে তুমি পাস করছো। কিন্তু এই 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 বার কাউন্সিল ভাই তখন মোস্তফা ভাই আমাকে এত স্নেহ করতো, এখনো করে, যে উনি এইটা আমলে নিচ্ছে। নিয়ে বার কাউন্সিলের কিন্তু একটা পাওয়ার আছে, এটা আপনারা যখন বার কাউন্সিল ভালো করে পড়বেন তখন দেখবেন। কাউন্সিলের পাওয়ারটা হলো যে ইচ্ছা করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ বাদ করে দিতে পারে। বার কাউন্সিল একটা বৈধ আদেশ দিল যে এই অষ্টম পত্রটা করেন, এখানে ড্রাফটিং সাবজেক্ট যোগ করেন, অথবা বার কাউন্সিলের সাবজেক্টটা যোগ করেন। এখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয় না শুনে, কারণ বার কাউন্সিল আপনারা প্রথম ক্লাসে আমি নিয়েছি, এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই একটা অবস্থান, অনেক ইউনিভার্সিটি কিন্তু বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত না। ইচ্ছা করলে বার কাউন্সিল জাতীয় বিশ্ববিদ্যালয়কে অস্বীকৃত করে দিতে পারে, তাইলে ল কলেজগুলো বন্ধ হয়ে যাবে। কারণ ল কলেজের যে ছাত্ররা, ওরা যদি বার কাউন্সিলে পরীক্ষা দিতে না পারে, তাইলে কি ল কলেজে ভর্তি হবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্ট থাকবে? এই জন্য বার কাউন্সিলের কিন্তু এই পাওয়ার আছে। এই পাওয়ার দিয়ে আর আমিও কিছু পিছনে থেকে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বাধ্য করে, এখন ফলাফলটা দেখেন, ফলাফলটা কি হয়েছে। যে উদ্দেশ্যে আমি আর মোস্তফা ভাইকে দিয়ে এই কাজটা করাইলাম, একদম সেটার উল্টা চিত্র দেখা যাচ্ছে এখন। এতে কলেজের এই অসৎ প্রিন্সিপাল আর অসৎ লোকজন, এদের একটা টাকা কামানোর সুযোগ হয়েছে। এখন ভাইবা পরীক্ষা আসলে 2000 টাকা বেড়া চায়, সব না, সেন্ট্রাল ল, কিন্তু তৃতীয় যে আজে বাজে ল কলেজগুলি আছে, এরা একটা ইনকামের সোর্স খুঁজে জানি ছাত্রের কাছে 2000 ছাত্রের পরীক্ষা দিলে কত টাকা হইলো বলেন? এই টাকাগুলি প্রিন্সিপালের পকেটে যায়, অসৎ প্রিন্সিপাল যারা, তাদের পকেটে চলে যায়। তাহলে দেখেন, দিনে আমি আর মোস্তফা ভাই, আমি তো নিজে কখনো নির্বাচন করতে আসবো না, কিন্তু নির্বাচন কারণ হলো এই ধরনের কাজগুলি যাতে আদায় করে নেওয়া যায়। তাহলে আদায় করে কি করলাম, এই সমস্ত কলেজগুলাকে এখন এই বছর আমি একটু সেটা হলো যে বার কাউন্সিলকে এটা আমি জানাবো। এখন আমাদের কাজল ভাই আছে, ওনাকে জানাবো। তারপর আমাদের মহাসিন ভাই আছে, আমাদের খুব কাছের, মোস্তফা ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু আর কি, ওনাদের মাধ্যমে ওনাদেরকে জানাবো, যাতে এইবারে আমি করতাম আর কি, কিন্তু
তানিয়া আক্তার ক্লাস করতেছেন, মুনিয়া ছিল, এরাও একটা বিপদে পড়ে যাবেন এই চিন্তায় আর করি নাই। এর কারণ তারা তো আপনাদেরকে রেডি করে নাই, শেষে আপনারাও ফেল করতে পারেন। কিন্তু এইবার তো আর আপনারা নাই। এইবার থেকে কিন্তু সকল ল কলেজ আমি বাধ্য করব ভাইবার আগে ভাইবা পরীক্ষায় যারা যাবে তারা প্রথম গিয়া দেখবে যে পার্মানেন্ট কৃত্রিম আদালত আছে কিনা। এই পরীক্ষার দিন আপনি এক একটা কলেজের নিচে আঙিনায় আপনি কাপড় কিছু কিনাই না একটা কৃত্রিম আদালত বানায় নাটক সাজাবেন সারা বছর না শিখিয়ে। এই সাবজেক্টটা আমি আর মুস্তফা ভাই অন্তর্ভুক্ত করেছিলাম কেন, যে যদি প্রত্যেকটা কলেজে যদি সারা বছর এই ওকালতিটা শিখায়, পরীক্ষার সময় আগের একদিন দুই দিন না শিখায় সারা বছর যদি এই সিলেবাস থেকে ধরে তাদেরকে শেখানো হয়, তাইলে কিন্তু প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে পারে। কিন্তু আসলে এটা একটা অসৎ কলেজের অসৎ কর্তৃপক্ষ, তারা লক্ষ লক্ষ টাকা এটারে পুঁজি করে আনলে অনেক কলেজ ভয়ভীতি দেখায়, তার নাম্বার বেশি পাবা না। এই যে একটা দুর্নীতি শুরু হয়েছে, এটা আসলে ছোটবেলা থেকে আমার অভ্যাস হইলো একটু প্রতিবাদ করা। এই জন্য আমার শত্রু প্রচুর হয়ে যায়, যখন যেখানে যাই আমি ছাড়া দেখা যায় সবই আমার শত্রু। এতে আমার কিছু যাবে আসবে না, আমার কাজ আমি করে দেব। তো এখন এটা বলার কারণ হলো যে এই ফাইনাল ইয়ারে আপনাদের যে সিলেবাসটা ছিল এইটা আবার একটু রিভিউ করেন, রিভিউ করে সামনে আনেন, কারণ তো তেমন কিছু পড়া হয়নি। আর এই বিষয়গুলো না পড়ে গেলে কিন্তু অ্যাডভোকেটশিপে পাস করাটাও কঠিন হবে। এখন উপাদানটা কিভাবে লিখবেন একটু বলে দিই। একটা নমুনা আমি দিচ্ছি, দেখেন চুরির উপাদান, পরীক্ষায় চুরির উপাদান এসেছে, তাহলে প্রথমে কি লিখবেন, এবং এই লেখাটা কিন্তু আজকে থেকেই মুখস্থ করে ফেলেন যে চুরির উপাদান এটা আসলো পরীক্ষায়, তাহলে চুরির উপাদান এটা তো একটা শিরোনাম করলেনি। তার পরে উত্তর যে লেখা শুরু করবেন, এইটা যে ডাইসটা আমি আমাদের এই দণ্ডবিধিতে যত উপাদান আসবে সব উপাদানে এই একই ডাইস ব্যবহার হবে। যেমন পার্থক্যের মধ্যে আমি বলে দিয়েছিলাম একটা অপরাধের সাথে আর একটা পার্থক্যে 5টা বা 7টা কথা বলছি, এই 7 আসবে। আজকেও এরকম একটা ডাইস বলে দিব, এবং এই ডাইসে লিখলে আপনি উপাদানটা মুখস্থ করতে সুবিধা হবে, এবং সুবিধা হোক বা না হোক এটা জেনুইন উপাদান হবে, ছাড়া কিন্তু প্রকৃত উপাদান হবে না। এই জন্য প্রথমেই লেখেন যে দণ্ডবিধি 1860, দণ্ডবিধি 1860 এর দণ্ডবিধি 1860 এই ডাইসটা একবারে মুখস্থ করে ফেলবে। আর একটু কষ্ট করবেন, পরিবারকে ম্যানেজ করবেন। এই রাত জাগা পাখি হয়ে গেছি, সন্ধ্যায় সময় চাইলে আমি দিতে পারতেছি না। আমার কাছে পড়তে গেলে মাঝে মাঝে একটু যেদিন আগে ফ্রি আসতে দিন 9:30 থেকে ক্লাস নিতে পারবো, কিন্তু যেদিন ফ্রি দেরি করে সেই দিন একটু কষ্ট করতে হবে। সারাদিন তো আপনারা বিশ্রাম করবেন, আমি না আসা পর্যন্ত স্বাভাবিক যা কাজকর্ম করতে থাকেন, আর মাঝে মাঝে একটু রাত জাগার অভ্যাস করে তুলবেন। তাহলে দণ্ডবিধি 1860 এর 378 ধারায় 378 ধারায় চুরির সংজ্ঞাটি এই লাইনটা কিন্তু একদম মুখস্থ করে ফেলবেন। এই শুরুর এত ভালো সেন্টেন্স বা ভালো লাইন আর বাংলাদেশের কোথাও আপনি পাবেন না। এই জন্য এখন যে ডাইসটা বলতেছি এটা শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, প্রয়োজনের সাথে এটা একদম মুখস্থ করে ফেলবেন যে 378 প্রদত্ত চুরির সংজ্ঞাটি
প্রদত্ত চুরি সংজ্ঞাটি বিশ্লেষণ করলে চুরির নিম্নলিখিত আবশ্যক অপরিহার্য উপাদান সমূহ পরিলক্ষিত হয়ে থাকে এখানে একটু দুইটা মাইনাস সেমিকোলন না টান দিবেন আর কি মাইনাস। এখন কলমটা নিয়ে আসেন দুইটা জায়গায়। একটা হলো আমরা প্রথমে বলেছি দণ্ডবিধি 1860 এর 378 ধারা। এই 378 ধারার নিচে আন্ডারলাইন করেন, মানে কলম দিয়ে একটা দাগ দেন 378 এর নিচে। আর 378 ধারায় প্রদত্ত চুরির সংজ্ঞাটি, এই চুরির নিচে আন্ডারলাইন করেন। আর বিশ্লেষণ করলে আমরা চুরির এই আবার পরের চুরির শব্দের নিচে আন্ডারলাইন করেন। চুরির নিম্নলিখিতর আগে চুরির এই তিনটা আন্ডারলাইন মানে তিনটা শূন্য স্থান আর কি। এখন যদি ডাকাতির উপাদান আসে তাইলে কি আপনি এটাই লিখবেন? কয়টা জায়গায় চেঞ্জ হবে বলেন? ডাকাতির উপাদান আসলে বলেন, ডাকাতির উপাদান আসছে পরীক্ষায়, ডাকাতির সংখ্যা কত ধারায় কেউ জানেন? 391। তাইলে এখানে কি হবে কথাটা? দণ্ডবিধি 1800 প্রদত্তের পরে শূন্যস্থান করে রাখছেন চুরি, এখানে কি চুরি হবে? ডাকাতি হবে স্যার, ডাকাতির সংজ্ঞাটি। ছোটবেলায় যে আমরা শূন্যস্থান পূরণ করেছি, শূন্যস্থান পূরণ শেখানো কেন হয়েছে এটা কিন্তু আজকে বুঝতে পারতেছি। কিন্তু যখন ওনারা শূন্যস্থান শিখিয়েছে আমাদেরকে, বাংলাদেশের কোনো শিক্ষক শিখলে ভবিষ্যতে কি আমাদের লাভ হচ্ছে কিনা বলেন? তিনশো 78 ধারার জায়গায় এখন যদি আপনার অপরাধজনক সম্পত্তি আত্মসাতের উপাদান আসে পরীক্ষায়, তাইলে কি হবে বলেন? অপরাধজনক সম্পত্তি আত্মসাতের উপাদান লেখো, এটা পরীক্ষায় প্রশ্ন আসছে, তাইলে কি হবে বলেন? তিনটা জায়গায় শুধু চেঞ্জ হবে, তিনটা শূন্য পূরণ হবে। 378 ধারার জায়গায় কি হবে বলেন? বলেন, এটা আজকে পরীক্ষার মধ্যেই আছে। 403 হবে। আর চুরির সংজ্ঞাটি বিশ্লেষণ করলে এই চুরির নিচে কি হবে? এখন এই শূন্যস্থানে কি হবে? অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ। শিক্ষা দিতে পেরেছি। আর এই শুরুটা ছাড়া যদি আমরা উপাদান লিখি তাহলে আসলে সেটা ভিত্তি পাবে না, ফাউন্ডেশন হবে না। এখন বাংলাদেশের সমস্ত বই যদি আপনি কিনেন, লিখিত এমসিকিউ, পরে যে লিখিত পরীক্ষার জন্য যে সমস্ত বইপত্র বাজারে লিখেছে, এরা সরাসরি উপাদানে চলে গেছে। কিন্তু উপাদানটা কোথায় পেলাম, উপাদানটা আমি কোত্থেকে লিখতেছি, সেটা আমাকে দেখাইতে হবে কিনা বলেন? তাহলে আমরা যে চুরির 5টা উপাদান লিখবো, কোত্থেকে লিখবো বলেন তো? সেই ক্ষেত্রটা আমি নির্দেশ করে দিয়েছি। চুরির উপাদানটা কোথায় পাওয়া যাবে বলেন? চুরির উপাদান কোথায় পাবো? এর 378 চুরির যে সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে চুরির আবশ্যকীয় অপরিহার্য দুইটাই দিয়ে রাখছি, কারণ অনেক সময়
চাই যে চুরির আবশ্যক উপাদান লেখো, তাহলে আমরা আবশ্যকীয়তা লিখবো। আর যদি বলে চুরির অপরাধ লিখবো। আর কারো যদি দোনোটাই লিখতে ইচ্ছা করে তাহলে মাঝখানে একটা বাদ দিয়ে দিবেন, চুরির নিম্নলিখিত আবশ্যকীয় বা অপরিহার্য। এই আবশ্যকীয় কথাটা না লিখে কিন্তু যদি লেখেন তাইলে কিন্তু হবে না। এই জন্য অনেক বই এই আবশ্যকীয় কথার আবশ্যকতা বুঝে নেই, না বুঝে বই লিখছে। এখন আবশ্যকীয় কেন লিখতে হবে আমি বলি, কারণ ছোটখাটো কিন্তু আরো অনেক উপাদান আছে চুরির। চুরির অসংখ্য উপাদান হইতে পারে, তাইলে সব উপাদান তো আমরা লিখতেছি না, প্রয়োজনও নাই লেখা। তাইলে চুরির লিখতেছি 5টা, তাহলে সেই 5টার নাম কি দিতে হবে বলতো? আবশ্যকীয় দিতে হবে কিনা? কথা না লিখে বলেন চুরির এখন 5টার পরেও যে আরো উপাদান আছে যেগুলি আমরা জানি না বা কোনো বইয়ে নাই, লেখা নাই, এগুলি এখন কই পাবো আমরা? কোথায় পাবো? আর এখন যদি আমরা ওই 6, 7, 8 নাম্বার উপাদান না লিখি তাইলে কিন্তু নাম্বার কাটা যাবে। কিন্তু আমরা যদি আবশ্যকীয় কথাটা লিখে নেই তাহলে এই 5টা লিখলেই যথেষ্ট হবে। এই একটা ত্রুটি তারা রাখে যে আবশ্যকীয় কথাটা তারা যোগ করে না। আর একটা ত্রুটি এখন বলি, যেটা আমরা নিচে এখন লিখব। নিচে আমরা জানি যে চুরির উপাদান কয়টা বলেন তো? 5টা। চুরির আবশ্যকীয় উপাদান হলো 5টা। এই 5টা উপাদান আমরা লিখব বইয়ের মতন না, যেটা লেখার আইনগত নিয়ম সেইভাবে লিখব। আমরা লিখব প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চমত। এখানে আমরা এই বয়সে কোনো পয়েন্ট করব না, এই বয়সে 1, 2 এরকমও না দিয়ে আমরা লিখব প্রথমত। তাহলে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এবং পঞ্চমত। এইভাবে অন্তত পক্ষে আপনি 20 পর্যন্ত শিখা রাখবেন। 10 মানে কত, 13 মানে কত, 11 মানে কত, 16টা আমরা এরকম করি, 16টা কত হবে, 17টারে কত হবে, এই পর্যন্ত অন্তত পক্ষে 20 পর্যন্ত শিখে রাখবেন। প্রথমত, দ্বিতীয়ত, এরকম করে করে 20 পর্যন্ত। এই এক সময় কাজে লাগবে। 100 পর্যন্ত জানলেই ভালো, না হলে অন্তত পক্ষে 20 পর্যন্ত জানলে আপনি চলতে পারবেন, আর চলার রাস্তা হয়ে যাবে। তাহলে এখন এই 5টা উপাদান আমরা কিন্তু প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয় করে লিখব। আর এই ক্লাসের এই শিক্ষাটা দিয়ে এই শিক্ষাটা বিস্তৃত করে রাখতেছি যে যে উপাদানগুলি আসবে না কেন, আমার যদি জালিয়াতির উপাদান চায় পরীক্ষায়, যে জালিয়াতির উপাদান লেখো, তাহলে জালিয়াতির সংখ্যা কত ধারায় বলেন তো? মাঝে মাঝে একটু পরীক্ষা নিচ্ছি, মৌখিক 463 স্যার। 463। তাহলে জাস্ট খালি 378 জায়গায় শূন্যস্থান পূরণ করে সেখানে লিখবেন 463। শারমিন আক্তার কিন্তু ভালো পড়াশোনা করে, আর আমি ওনার প্রতি স্বজন প্রীতি করে কিন্তু ওনাকে দেখিয়ে দিচ্ছি না। আমরাও যখন ছাত্র ছিলাম বা যখন সন্তান ছিলাম, এখনো সন্তান বাবা মার, আমার বাবা মা কিন্তু সবসময়, বিশেষ করে মা, সবসময় ভালোদেরকে দেখাইতো, দেখ কিভাবে পড়াশোনা করে, দেখ ও কিভাবে চলে, বাসায় ফিরে না ফিরে, এইভাবে ভালোদেরকে কিন্তু দেখাই দিত আর কি, যে এইভাবে চলে। এই কারণে বলি যারা ভালো পড়াশোনা করে, শারমিন আক্তার ভালো পড়াশোনা করে, সবাই করেন, কিন্তু তারপরও তো অগ্রগামী হলো শারমিন আক্তার। তাহলে এই জন্য ওনাকে দেখিয়ে দিই, আমি আমার ওই মার মতন দেখাই দিয়ে যে ওনার মতন হওয়ার চেষ্টা করেন, বা ওনার মতন
আমি প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেওয়া দিতে যাতে পারেন এরকম পড়াশোনা করেন। তাহলে এখন যদি জালিয়াতির উপাদান আসে এখানে পরিলক্ষিত হয়ে থাকে, এই কথাটা লেখার পরে এইখানে যে কয়টা উপাদান হবে সেটা আমি দিয়ে দেব। আর আমি ছোটবেলা থেকেই না হইলেও ক্লাস 9 থেকেই আসলে গবেষণা করি। তখন এরকম কঠিন কঠিন আইনের বিষয় হয়তো গবেষণা করতাম না, কিন্তু ছোট যে কোনো একটা বিষয় পেলেই ওইটা নিয়ে গবেষণা করতাম। কি গবেষণা করতাম? যেমন ধরেন এটা এক হুজুর বলছে, সেটা আমার কানে আসছে, কিন্তু আমার চেষ্টা থাকতো যে এটার সায়েন্টিফিক ব্যাখ্যা কি, কেন নবী বললেন দাঁড়িয়ে পানি খাওয়া যাবে না। মানে ধর্ম আমি নাই মানি, কিন্তু দাঁড়িয়ে পানি খেলে তার স্বাস্থ্যগত কি সমস্যা, কেন নবী দাঁড়িয়ে পানি খেতে না করলো। ধর্মীয় কারণে বলছে এটা মানলাম, কিন্তু আসলে দাঁড়িয়ে পানি খেলে কি ক্ষতি হয়? কিডনির ক্ষতি হয়। কেউ যদি আমরা সরাসরি দাঁড়িয়ে পানি খাই, তাইলে এই পানিটা সরাসরি গিয়া কিডনিকে অ্যাটাক করে। এই জন্য নবী বলছে যে দাঁড়িয়ে পানি না খাও, বসে খাইলে কিন্তু কিডনিটা দেখবেন একটু পেটের মাধ্যমে একটু চাপা থাকে, তখন কিন্তু পানিটা সরাসরি আপনার কিডনিতে গিয়ে আঘাত করতে পারতেছে না। তো কিডনি, হার্ট, লিভার এগুলি তো আমাদের খুবই স্পর্শকাতর জায়গা। চোখ, এই জন্য ডায়াবেটিস হইলে কিন্তু, হাই প্রেশার হইলে কিন্তু আগে এগুলো চলে যায়, চোখ চলে যায়, হার্ট চলে যায়, কিডনি চলে যায়। একটা না একটা 15-20 বছর ডায়াবেটিস থাকলে এই যে নরম বা কোমল অংশগুলি, অর্গানগুলি, এইগুলিতে বেশি অ্যাটাক করে। এই কারণে দেখেন, তাহলে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতাম, বা আমি না পারলে আর একজনের জানার চেষ্টা করতাম। সেইটা এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন এই গবেষণাটা কিন্তু আইনের উপরে বেশি করি। এই জন্যে ধরেন অন্তত পক্ষে আমাদের পরীক্ষার জন্য আমরা 20টা উপাদানের প্রস্তুতি নিয়ে যাব, যেহেতু আপনাদের সময় আছে, আর আমি তো আপনাদেরকে ডাইস দিয়ে দিচ্ছি, কাজে আমাদের 20টা কেন, আমাদের 100টা উপাদান শিখতে যা সময় যাবে, অন্যরা এই 10টা উপাদানও শিখতে পারবে না আমার এই সময় দিয়ে। সে 10টা উপাদান শিখতে যে সময় ব্যয় করবে, ওই সময় দিয়ে আমি 100 উপাদান শিখে ফেলতে পারবো। তাহলে সেই অবস্থায় আমরা একটা প্লাস পয়েন্টে থাকবো। এই জন্য এমন একটা উপাদান পরীক্ষা আসতে পারে, হয়তো আপনি 20টাই শিখে গিয়েছেন, কিন্তু 20টা শিখে গেলেও তো 21তম একটা উপাদান চলে আসতে পারে, যেটা কখনোই আসেনি, সেটাও তো আসতে পারে। কারণ আপনার তো বার কাউন্সিল কখনোই বইলা দেয় নাই, এরকম আমি দেখি নাই যে বার কাউন্সিল সিলেবাসের মধ্যে বলে দিছে যে এই 20টা উপাদান ছাড়া আর কোনো উপাদান আসবে না, এরকম কিন্তু বার কাউন্সিল বলেনি। আমাদের দণ্ডবিধিতে যতগুলো উপাদান শিখতেছি, অপরাধের নাম শিখতেছি, এখান থেকে যে কোনো একটা উপাদান আসতে পারে। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতারণার উপাদান আসে নাই। এই যে 415 ধারায় প্রতারণা, এটার উপাদান এখন পর্যন্ত পরীক্ষায় আসে নাই। কিন্তু প্রতারণার উপাদানটাও জানা দরকার কিনা আপনি বলেন, এখন প্রতারণার উপাদানটাও জানা দরকার কিনা? অবশ্যই জানা দরকার। তাহলে এখন যদি পূর্বে কখনই দেয় নাই, তাহলে কি আমরা এটার জন্য আপিল করতে পারবো, বার কাউন্সিল ভাঙচুর করতে পারবো? তাহলে এমন একটা মেধানী আর উপাদান কিন্তু প্রতি বছরই আসে লিখিত পরীক্ষায়, এইটা না হোক ওইটা, ওইটা না হোক আর একটা উপাদান আসবেই, একটা না দুইটা। তাহলে যে কোনো উপাদানের ক্ষেত্রে আমরা প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এটা তো করবই। এখন আপনি নিজে যদি উপাদান বের করার চেষ্টা করেন, কিংবা আজে বাজে বইগুলোর সাহায্য নেন, তাইলে দেখা যাবে, উদাহরণ হিসেবে আমি বলতেছি, কিন্তু সেই বইয়ে লেখা আছে 3টা, বা জালিয়াতির আবশ্যকীয় উপাদান আছে 2টা, আর আপনি কোত্থেকে কোন বই থেকে লিখছেন 3টা। তাহলে কম লেখলেও ভুল হবে, বেশি লেখলেও ভুল হবে। কম লেখলেও ভুল হবে, বেশি লেখলেও ভুল হবে, এটা তো একটা সহজ হিসাব।
5 আর 5 যোগ করলে কত হবে বলেন? 5 আর 5 যোগ করলে কত হয়? 10। এখন যদি আপনি 9 বলেন তাইলেও ভুল, 11 যদি বলেন তাহলেও ভুল। 5 যোগ 5 আপনাকে 10ই বলতে হবে। যদি বেশি বলেন 11 তাইলেও ভুল হবে, কম বললে 9 এটাও ভুল হবে। যে কয়টা উপাদান আপনাদের জন্য ইম্পর্টেন্ট তার একটা সংখ্যা আমি আগে দিয়ে দিব আর কি। যে চুরির উপাদান 5টা, ডাকাতির উপাদান এই কয়টা, জালিয়াতির উপাদান এই কয়টা। আর আপনারা কিন্তু পাখির মতন এগুলি মুখস্থ করে ফেলবেন। আমি যেই অপরাধের যে কয়টা উপাদান বলে দিব মনে রাখতে হবে যে এটাই চূড়ান্ত। কারণ শিক্ষক আপনি বাংলাদেশে অনেক দেখতে পারেন, কিন্তু একমাত্র শিক্ষক হিসাবে আমি শিক্ষা নিয়ে গবেষণা করি, আর কেউ করে না। এটা আপনি একদম চিরন্তন সত্য হিসাবে মনে রেখে নেবেন। কাজে কোনটা কোন অপরাধের কয়টা উপাদান এইটা বের করতে গিয়া এইটার পিছনে প্রত্যেকটা উপাদানের পিছনে আমার পর্যাপ্ত সময় ব্যয় করা আছে। একাধিক বই, তারপরে নিজের মেধা বুদ্ধি, এতদিনের জ্ঞান সব কিছুকে প্রয়োগ করে নানানভাবে বাংলা সংজ্ঞা, ইংরেজি সংজ্ঞা, এরপর এক একটা সংজ্ঞার আবার আদালতের বিভিন্ন নজির আছে, নজিরেও কিন্তু সংজ্ঞা দেয়, বিভিন্ন মামলার নজির। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই উপাদানগুলাকে চূড়ান্ত করা হয়েছে যে চুরির উপাদান 5টা। চুরির উপাদান 5টা আপনি যদি 4টা লেখেন তাহলে কখনোই ভুল হবে না, মানে সঠিক হবে না। এই জন্যে আমরা এই গ্রুপে কোন অপরাধের কয়টা উপাদান সেই সংখ্যাটা দিয়ে দিব, যে চুরির উপাদান এই কয়টা, এই অপরাধের। এইটা কিন্তু আপনি প্রথম জীবনে এটা মুখস্থ করে ফেলবেন, কারণ এই উপাদানের কম বেশি করা যাবে না। একটা বিষয়। আর একটা বিষয় হলো একটা ডাইস করে দিচ্ছি, সেই ডাইসটা তো যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত। এখন এইগুলা কিভাবে লিখবেন সেটা একটু বলি। যেমন চুরির উপাদান আপনি প্রথমটা লিখবেন, এখন 5টা লাইন লিখে নেন, 5টা লাইন লেখার সাথে সাথে ক্লাস শেষ। প্রথমত লেখেন, প্রথমত প্রথমত লিখে একটা কোলন দিবেন। প্রথমত লিখে একটা কোলন দিবেন। কোলন দিয়ে কি লিখবেন? প্রথমত লিখছেন, কোলন দিলেন, কোলন দিয়ে তার পাশেই লিখবেন প্রথম উপাদান হচ্ছে, চুরির প্রথম উপাদান হচ্ছে, চুরির প্রথম উপাদান হচ্ছে সম্পত্তিটি অস্থাবর সম্পত্তি হতে হবে। সম্পত্তিটি অস্থাবর সম্পত্তি হতে হবে। এখানে একটা সূত্র আপনাদের বলে দিই। আমাদের প্রত্যেকটা উপাদানের শেষ শব্দটা কিন্তু হবে, হবে দিয়ে শেষ হবে। কথা বুঝাইতে পারলাম কিনা? আমার প্রথম যে উপাদানটা লিখেছি একটু খেয়াল করে দেখেন, যে প্রথম যে উপাদানটা লিখলাম এটার মধ্যে হবে শেষ শব্দটা হবে কিনা। তাহলে আমাদের প্রথম উপাদানটা কি? যে চুরির প্রথম উপাদান হচ্ছে। এরপরে যখন আমরা দ্বিতীয়ত লিখবো তখন কিন্তু বলতে হবে চুরির দ্বিতীয় উপাদান হচ্ছে, এই কথাটা দিয়ে শুরু করতে হবে। যখন আমরা তৃতীয়ত লিখবো তখন লিখতে হবে চুরির তৃতীয় উপাদান হচ্ছে। চতুর্থত যখন লিখবো তখন লিখতে হবে চুরির চতুর্থ উপাদান হচ্ছে। আর শেষে গিয়া হবে একটা শব্দ। এখনো দেখেন,
কি শব্দ বাদ করলো এই লাইনের মধ্যে? কেউ ধরতে পারছেন? আমরা প্রথম উপাদান কি বলছি বলেন? যে চুরির প্রথম উপাদান হচ্ছে সম্পত্তিটি অবশ্যই কি হইতে হবে? অস্থাবর। এই অবশ্যই কথাটা বাদ পড়ছে, অবশ্যই কথাটা বাদ পড়ছে। তাহলে অস্থাবরের আগে কি যোগ হবে বলেন? অবশ্যই। এই বেশিরভাগের বইয়ের মধ্যে 100% বইয়ের মধ্যে এই অবশ্যই কথাটা লেখে নাই। অথচ আপনি শুরুতে বলে আসলেন যে আবশ্যকীয় উপাদান হলো অপরিহার্য উপাদান। তাহলে অপরিহার্য মানে কি বলেন তো আপনি? অপরিহার্য মানে কি? যেটা ছাড়া চলবে না। আমাদের জীবনে কিন্তু সবকিছু অপরিহার্য না। ফ্রিজ না হইলেও আমরা চলতে পারবো। ফ্রিজটা কিন্তু এসি, ফ্রিজ এগুলা কিন্তু আমাদের অপরিহার্য না। আমাদের অপরিহার্য হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা। বেঁচে থাকার জন্য এইগুলি হলো অপরিহার্য। এটা বিলাসিতা। এটা ছাড়াও বাংলাদেশের কয়জন মানুষের ঘরে এসি আছে? বেশিরভাগ মানুষের ঘরেই এসি নাই। তারা কি বেঁচে নাই? এতেই বোঝা গেল এসি অপরিহার্য না। তাহলে আপনি শুরুতে আমরা বলছি আবশ্যকীয় বা অপরিহার্য উপাদান চুরির, আর এখানে তাহলে অবশ্যই কথা যোগ হবে না, হবে না বলেন? তাহলে একটা অবশ্যই কথা নিয়েও যে আমি গবেষণা করি, এটা তো আপনি বুঝতে পারছেন। এখন দ্বিতীয় উপাদান লেখেন যে চুরির দ্বিতীয় উপাদান কোনটা? লেখেন দ্বিতীয়ত লেখছেন। এই দ্বিতীয়ত লেখে এখানে লেখেন চুরির দ্বিতীয় উপাদান হচ্ছে প্রথমটা লিখেছি চুরির প্রথম উপাদান হচ্ছে, এখানে হবে চুরির দ্বিতীয় উপাদান হচ্ছে। এইভাবে পড়লে দেখবেন নোটটা অনেক সহজ হয়ে যাবে। খামাখা কেন আমি নোটটারে কঠিন করব? নিজের নোট যদি নিজেই কঠিন করি তাহলে তো কঠিন ভাবে সেটারে মুখস্থ করতে হবে। তাহলে দ্বিতীয়ত কি? চুরির দ্বিতীয় উপাদান হচ্ছে যে ব্যক্তির নিকট থেকে চুরি করা হচ্ছে। এরকম একটা উপাদানও কিন্তু একটা বইয়ের মধ্যেও নাই। আমরা যেভাবে লিখে দিচ্ছি, তারা কি লেখছে এগুলি তারা জানে আর আল্লাহ জানে। আর যে কোনো বই কিনে এখন দেখতে পারেন বাজারে। তাহলে যে ব্যক্তির কাছ থেকে বা নিকট থেকে চুরি করা হচ্ছে, অস্থাবর সম্পত্তি তার দখলে থাকতে হবে। আজে বাজে বইয়ের মধ্যে শুধু লেখছে দখলে থাকতে হবে। কি দখলে থাকতে হবে? কার দখলে থাকতে হবে? এগুলি তো কিছুই লেখেনি তারা। কিন্তু আমরা কিন্তু এই দ্বিতীয় উপাদানের মধ্যে পরিষ্কার করে দিয়েছি যে যে ব্যক্তির নিকট থেকে চুরি করা হচ্ছে, অস্থাবর সম্পত্তিটি তার দখলে থাকতে হবে। কোন কথাটা বাদ গেল বলেন তো? কোন শব্দটা বাদ পড়ছে? অবশ্যই। অবশ্যইটা কোথায় সেট করবেন বলেন তো? ইচ্ছা করে এবার বাদ রাখলাম যে অবশ্যই শব্দটা কোথায় বসবে এটা বসাইতে পারেন কিনা। কারণ শিক্ষকের দায়িত্ব হলো ছাত্রদের ভিতরে একটা ক্রিয়েটিং পাওয়ার সৃষ্টি করে দেওয়া। জিম্মা জিম্মি করে ফেলা না।
মেধাটাকে জিম্মি করে ফেলা না। তাহলে অবশ্যই কথাটা ঠিক প্রপার কোন জায়গায় বসবে একটু বলেন আমাদের। না, অস্থাবর সম্পত্তির স্যার আগে পরে বলবে হবে, কেন? পরে হবে স্যার। অস্থাবর সম্পত্তিটা অবশ্যই তার দখলে থাকতে হবে। হ্যাঁ, এই তানিয়া আক্তার এবার ঠিক হলো, দেখেন। এই জন্য আমি অবশ্যই শব্দটা বসাই নাই, আপনাদের একটু ওপিনিয়ন চাইছি। এটা কিন্তু তানিয়া আক্তার যে জায়গায় বললো ওই জায়গায় হবে অবশ্যই কথাটা। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু এই উপাদানটা তো আমি যে লাইনটা দিয়েছি, আমি কেউ না আসলে, বা আমার মেধা বুদ্ধি এত বেশি তাও না, তবে আমি চেষ্টা করি আর কি ছাত্রদের যতটুক পড়াই ততটুক একটা প্রপার পর্যাপ্ত জ্ঞান নিয়ে তারপরে পড়ানোর চেষ্টা করি। যে বিষয় জ্ঞান নাই ওইটা পড়াই না। তাহলে তৃতীয় উপাদানটা লেখেন। তৃতীয় উপাদানটা কি লিখবেন? যতটুকু আপনারা পারেন অতটুকু লিখে আমাদের জানান, এতটুকু লিখতে পারছি। তৃতীয়ত লেখে এখানে কি লিখতে হবে বলেন? সব আমি লিখে দিলে তো আপনাদের কি লিখবেন বলেন? চুরির তৃতীয় উপাদান অপরাজিতা ম্যাডাম তো হ্যাঁ, চুরির তৃতীয় উপাদান হচ্ছে একদম 5 পর্যন্ত, পঞ্চমত পর্যন্ত গিয়ে এটা লিখতে থাকবেন। চুরির চতুর্থ উপাদান হচ্ছে, চুরির পঞ্চম উপাদান হচ্ছে। কিন্তু চুরির পঞ্চমত লিখতে গিয়ে চুরির শেষ উপাদান হচ্ছে এটা লিখেন না। শেষ বলে কোনো কথা নাই পৃথিবীতে শেষ বলে কোনো কথা নাই। তাহলে উপাদান চুরির আরো আছে না নাই? এই 5টা বাইরে উপাদান আছে না নাই? আছে, অবশ্যই আছে। তাহলে আমি শেষ উপাদান এটা কেমনে বলি? আমি যদি জানি যে চুরির আরো উপাদান আছে, তাইলে আমি কি পঞ্চম উপাদান না লিখে আমি বলতে পারি যে চুরির শেষ উপাদান হচ্ছে 5 নম্বর উপাদানটা? এই কারণে আমরা পঞ্চম যখন লিখবো তখন আমরা লিখবো চুরির পঞ্চম উপাদান হচ্ছে। তাহলে এই মুহূর্তে আমরা তৃতীয় উপাদানে অবস্থান করতেছি। বানাইতে হয়তো এই জন্য একটু সময় নেই, আমি নিজেও এই জন্য একটু সুন্দরভাবে সহজভাবে তৈরি করে তারপর আপনাদেরকে বলতেছি। বানানো হয়ে গিয়েছে, এখন লেখেন। চুরির তৃতীয় উপাদান হচ্ছে যার কাছ থেকে সম্পত্তি চুরি করা হয়েছে, চুরি করা হয়েছে, যার কাছ থেকে সম্পত্তি। এখানে বারবার অস্থাবর সম্পত্তি এটা দরকার নেই, প্রথম দুইটার মধ্যে লিখছি, এটা যথেষ্ট হয়েছে। প্রথমটার মধ্যে লিখলেও চলতো, পরে বারবার খালি সম্পত্তি লিখলেও হবে। যার কাছ থেকে সম্পত্তি চুরি হয়েছে বা চুরি করা হয়েছে, বলা হচ্ছে তার বিনা সম্মতিতে সম্পত্তিটি হস্তান্তর করতে হবে, স্থানান্তর করতে হবে, দিয়ে দেন। সম্পত্তিটি স্থানান্তর করতে হবে তার বিনা সম্মতিতে, সম্পত্তিটি স্থানান্তর করতে হবে। এখানে অবশ্যই হবে না?
সবার প্রতি আমার দায়বদ্ধতা আছে, কিন্তু যারা অ্যাডভোকেটের মাধ্যমে রেফারেন্স নিয়ে আসেন, এই যে অপরাজিতা ছাত্রী আসছে আমার, উনি আমার একজন অ্যাডভোকেট, ওনার রেফারেন্সে আসছে, তাদের প্রতি কিন্তু আমাদের দায়বদ্ধতা একটু বেশি থাকে। কারণ একজন বিজ্ঞ আইনজীবী সে আমার উপর আস্থা রেখে তাকে পাঠিয়েছে। এখন এই ছাত্রী যদি খারাপ রেজাল্ট করে, তাহলে তার তো মান সম্মানটা নষ্ট হবে। সেও গিয়া তারে বলবে যে কেমন স্যারের কাছে পাঠাইলেন, স্যার আমারে পাশের ব্যবস্থায় করে দিতে পারলো না। এই জন্য অপরাজিতা ম্যাডাম বলেন অবশ্যই শব্দটা কোথায় বসবে। এইভাবে ধীরে ধীরে তৈরি করার পর কিন্তু আমি 2-4টা উপাদান লিখে দিব, এরপরে সংজ্ঞাটা দিয়ে দিব। সংজ্ঞাটা দিয়ে 2-1 দিন আপনারা উপাদান লিখবেন, লিখে সাথে সাথে ওই ক্লাসে উপাদান আপনারা নিজেরা এইভাবে বানাবেন। বানানোর পরে বানাইতে পারেন কি পারেন না, হচ্ছে কি হচ্ছে না, এইটা আমি দেখে দিব। প্রথম দিকে 2-1 বার একটু 2-1টা উপাদান ভুল হইতেও পারে, আপনি যেটা বানাবেন। এরপর এই ভুল ত্রুটিগুলি ধীরে ধীরে আমি সংশোধন করতে থাকলে এক সময় দেখবেন আমার চেয়েও ভালো উপাদান আপনারা বানাতে পারবেন। কারণ আমার যেখানে শেষ সেইখানে আপনাদের শুরু। আপনাদের যথেষ্ট বয়স আছে, এনার্জিও আছে। তাহলে অবশ্যই কথাটা কোথায় হবে, অপরাজিতা ম্যাডাম বলেন, আর আমি চতুর্থ উপাদানটা বানাইতে থাকি সহজভাবে এবং সঠিকভাবে। যখন আপনি নিজেও একটা নোট করবেন তখন 2টা শব্দ ব্যবহার করবেন আমার মতো, সহজ ও সঠিক। আপনার নোটটা যাতে সহজ হয়, সবার চেয়ে সহজ হয় এবং নিজের জন্য সহজ হয়। যার যার ভাষা তার তার কাছে সহজ, নিজের ভাষায় সহজ হয় প্লাস সঠিক হয়। খালি সহজ বানাইলেন কিন্তু সঠিক হইল না, তাহলে তো লাভ নেই। 100% সঠিক হইতে হবে এবং যথাসাধ্য সহজ হইতে হবে। চতুর্থ উপাদানটা বলি, আর অপরাজিতা অবশ্যই কথাটা কোথায় হবে যদি বলতে না পারে তাহলে আর একজন বলেন। অবশ্যই শব্দটা কোথায় হবে, প্রপার জায়গাটা কোথায়? স্যার স্থানান্তর করতে হবে, স্থানান্তরের আগে হবে অবশ্যই, সম্পত্তিটি অবশ্যই স্থানান্তর করতে হবে। এই তো সুন্দর হয়েছে। তাইলে স্থানান্তরের আগে এই কথাটা হবে, ঠিকই বলছেন। এবার আসেন চতুর্থ, প্রথমে এবং সঠিক করে ফেলছি। দেখেন চুরির চতুর্থ উপাদান হচ্ছে, চুরির একটা কাজ কিন্তু আমার মনে হয় অনেকেই করতেছেন না। এই প্রত্যেকটা হচ্ছে পরে কিন্তু কমা হবে, বিরাম চিহ্ন ব্যবহারগুলি আবার শিখে নেবেন। জীবনে শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। ক খ যদি না পারেন আবার ক খ শিখবেন। ক থেকে কয়টা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে, স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে, এইগুলো আবার শিখবেন। এই শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। তাহলে চুরির চতুর্থ উপাদানটি হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে পরে কমা হবে, অল্পবিরতি। উপাদান হচ্ছে সম্পত্তিটি অসৎ উদ্দেশ্যে স্থানান্তর করতে হবে। সম্পত্তিটি অসৎ উদ্দেশ্যে স্থানান্তর করতে হবে।
আর আমি এই গবেষণালব্ধ যে উপাদান এদেরকে এটা কিন্তু পরে যে উপাদান হওয়ার নিয়ম আর কি, যে উপাদানের পরে যে উপাদানটা হওয়ার কথা সেই ক্রোনোলজিক্যালি ধারাবাহিকভাবে কিন্তু সেটা উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ডিসিপ্লিন ওয়েতে লিখতে পারলে হয়তো এই 5টা উপাদান উল্টাপাল্টা করে একজন লিখলো, অপরাজিতা লিখলো ইচ্ছা মতো, 1-এর জায়গায় 2 নম্বর, 2-এর জায়গায় 4 নম্বর, তাইলে সে যা নাম্বার পাবে। আর শামীম সাহেব যদি আমার দেওয়া এই উপাদানগুলি একটার পর একটা যেভাবে দেওয়া আছে, যে উপাদানের পরে যেটা হওয়ার কথা এইভাবে সাজিয়ে লেখে, তাইলে এই ধারাবাহিকতাটা কিন্তু একটা সাধারণ শিক্ষক বুঝবে না। আজে বাজে বই লেখা যারা নাম কুড়াইতেছে, একটা লিখিত বই লেখা ফেলছে, তারাও এটা বুঝবে না ধারাবাহিকতাটা। কিন্তু বিচারক, বিচারপতি যারা খাতা দেখবে তারা কিন্তু এই ধারাবাহিকতাটা বুঝতে পারবে যে এই স্টুডেন্টটা বা এই শিক্ষানবিশ আইনজীবীটা শুধু উপাদানই লেখে নাই, বরং যে উপাদানের পরে যে উপাদান হওয়ার নিয়ম কথা, তাহলে তার নোটটা কিন্তু তখন হয়ে যাবে বেস্ট, আর অন্যটা হবে গুড। এই 5টা উপাদানই লিখবেন কিন্তু ডিসিপ্লিন ছাড়া, ধারাবাহিকতা ছাড়া, তাহলে সেটা গুড। বেস্ট হইতে গেলে এই 5টা উপাদান যেভাবে আমি সাজিয়ে দিয়েছি, যেটার পরে যেটা, চেষ্টা করবেন এটা। আর একদিন একটা গবেষণা আপনি নিজেও করবেন যে স্যার কেন এই উপাদানটা প্রথম লিখলো, কেন এই উপাদানটা দ্বিতীয় লিখলো। তাইলেও আপনি এখন আমাকে যতটুকু শ্রদ্ধা করেন তার চেয়ে আর একটু বেশি করা চেষ্টা করবেন। তাইলে সম্পত্তিটি, চতুর্থ উপাদান হচ্ছে সম্পত্তিটি অসৎ উদ্দেশ্যে স্থানান্তর করতে হবে। কোন শব্দটা বাদ রাখছি? স্যার অবশ্যই। কোথায় বসবে বলেন? সম্পত্তিটি অবশ্যই অসৎ উদ্দেশ্যে স্থানান্তর করতে হবে। তাহলে সম্পত্তিটি অবশ্যই নাকি? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে অসতের আগে অবশ্যই নাকি? অসতের আগে বসাইতে চাইতেছেন? এইবার খাতার মাঝখানে একটা এবং দিবেন। এবংটা থাকবে কোথায়? খাতার ঠিক মাঝখানে, মানে নিচের প্যারায় আর কি। এবং শেষে চলে যাবেন পঞ্চমত, নিচের প্যারায় আর কি। যেটা আপনি শেষ উপাদান হিসাবে লিখবেন, এই শেষ 2টা উপাদানের মাঝামাঝিতে একটা এবং দিবেন। তাইলে বোঝা যাবে আর উপাদান নাই, আবশ্যক উপাদান আর নাই। পঞ্চমত লিখতে গিয়ে আপনি লিখবেন চুরির পঞ্চম উপাদান হচ্ছে। দেখেন কত সহজ একটা নোট হয়েছে, কমন কথা দিয়ে নোট হয়েছে, প্রত্যেকটার মধ্যেই হচ্ছে পর্যন্ত কমন। আর শেষে আমি যে বলছিলাম গবেষণা করে যে প্রত্যেকটা শব্দের শেষে হবে হবে, এখন পর্যন্ত 4টা উপাদানের শেষেই হবে শব্দটা আসছে কিনা বলেন? আসছে। পঞ্চম উপাদানটা কি কেউ বলেন তো? হ্যাঁ,
4 নম্বর উপাদানটা কি লিখেছেন বলতো? উপাদান একটা কম হচ্ছে কেন? 4 নম্বর উপাদানটা কি লিখেছেন বলেন? চুরির চতুর্থ উপাদান হচ্ছে সম্পত্তিটি অবশ্যই অসৎ উদ্দেশ্যে স্থানান্তর করতে হবে। হ্যাঁ, যে কারণে একটা কম হচ্ছে, এই 4 নম্বর উপাদান থেকে অসৎ কথাটা কেটে দেন, অসৎ কথাটা কাটেন। অসৎ কথা অসৎ কথাটা কাটলে কি দাঁড়াইলো? যে আর অসৎ কাটলে হয় না, তো এখানে তো উদ্দেশ্য কাটতে হবে, তাহলে অসৎ কাটলে তো উদ্দেশ্য কাটে দিতে হবে, যে সম্পত্তিটি অবশ্যই কাটেন। স্থানান্তর করতে হবে। হ্যাঁ, তাহলে ওইটাও কাটেন, দুইটা কাটেন। তাহলে চতুর্থ উপাদানটা হবে যে চুরির চতুর্থ উপাদান হচ্ছে সম্পত্তিটি অবশ্যই কি হবে? অবশ্যই স্থানান্তর করতে হবে। আর পঞ্চম উপাদানে লিখবেন হইল অসৎ উদ্দেশ্যে স্থানান্তর করতে হবে। অর্থাৎ 5 দিছিলেন, ওই দুইটা শব্দ সহ 5 নম্বরে নিয়ে আসে। 5 নম্বরে স্থানান্তরের আগে হবে অসৎ উদ্দেশ্যে, এই জন্য একটা কমে গিয়েছিল। এখন 5টা হয়েছে কিনা দেখেন। 4 নাম্বারটা হলো স্থানান্তর করতে হবে অবশ্যই, আর 5 নাম্বারটা হলো এই স্থানান্তরটা হবে অসৎ উদ্দেশ্যে। প্রথম 4 নাম্বারটা হলো অবশ্যই স্থানান্তর করতে হবে, আর 5 নাম্বারটা হলো স্থানান্তরটা অবশ্যই অসৎ উদ্দেশ্য হবে। এই জায়গায় হলো যোগ করার। তাই এখন 5টা উপাদান হয়েছে দেখেন। এখন কি লিখবেন বলেন তো? উপাদান কি লেখা শেষ মনে করতেছেন? লেখেন। এখন একটা প্যারা করেন, এটাও কেউ লিখবে না, কিন্তু আপনার লিখতে হবে। লেখেন যে চুরির দরকার নাই, লেখেন উপরিউক্ত পাঁচটি উপাদান, 5টি আবশ্যকীয় উপাদান বিদ্যমান থাকলে, প্রত্যেকটা উত্তরের কিন্তু একটা ফিনিশিং দিতে হবে। উপরিউক্ত 5টি অপরিহার্য বা আবশ্যিক উপাদান বিদ্যমান থাকলে চুরির অপরাধ সংঘটিত হবে। ঘরের ঘর, চুরির অপরাধ সংঘটিত হবে। একটি উপাদানের ঘাটতি থাকলেও তা চুরির অপরাধ হিসেবে গণ্য হবে না। একটি উপাদানের ঘাটতি থাকলেও বা কমতি থাকলেও তা চুরি বলে বা হিসাবে গণ্য হবে না। এই ফিনিশিং এর মাধ্যমে কিন্তু উপাদানের মর্যাদাটাকে বোঝানো হয়েছে। মর্যাদা, শিক্ষকের মর্যাদা, পিতামাতার মর্যাদা, এগুলো তো ছোটবেলায় পড়ছেন। তাহলে উপাদানের গুরুত্বটা কতটুক, উপাদানের মর্যাদাটা কতটুক, সেটা কিন্তু এই প্যারার মাধ্যমে বোঝানো হয়েছে। যে চুরির যে উপরোক্ত 5টা আবশ্যিক উপাদান,
এইটা যদি পূর্ণ মাত্রায় থাকে এটাকে আমরা চুরি বলবো। একটা উপাদানও যদি কম থাকে, ধরেন সব আছে কিন্তু 5 নাম্বার উপাদানটা নাই, উপরের 4টাই আছে, স্থানান্তর করছে কিন্তু উদ্দেশ্যটা অসৎ না, স্থানান্তর করছে অস্থাবর সম্পত্তি অনুমতি ছাড়া, তারপরও সেটা কি না হইতে পারে, শেষ উপাদানটা যদি না থাকে অসৎ উদ্দেশ্য, তাইলে কিন্তু সেটা চুরি হবে না। যেমন একদিন আপনি আমার কাছে আসলেন সরাসরি, কিন্তু ভুলে মোবাইলটা ফেলে গেলেন আমার প্রতিষ্ঠানে, আমি এই মোবাইলটা আপনার অনুমতি ছাড়া আমি নিরাপদ আলমিরাতে রেখে দিলাম, স্থানান্তর হয়েছে, স্থানান্তর হয়েছে, অস্থাবর সম্পত্তি, মোবাইল তো অস্থাবর সম্পত্তি। কিন্তু এখানে আমার উদ্দেশ্যটা হলো যে আপনি যখন পরের দিন ক্লাসে আসবেন তখন আপনাকে সেটা ফেরত দিয়ে দিব। তাহলে আমার স্থানান্তরের উদ্দেশ্যটা কি অসৎ হয়েছে কিনা বলেন? এখানে কিন্তু এই উদাহরণে কিন্তু উপরের 4টা উপাদানই আছে, একটা উপাদান শুধু নাই, অসৎ উদ্দেশ্য। আমি ভালো উদ্দেশ্যে নিছি যে আমি যদি এটা নিরাপদে আলমিরাতে না রাখি তাহলে আর একজন ছাত্র সে কিন্তু সেটা নিয়ে যাবে, ছাত্র না নিয়ে যেতে পারে, অনেক লোক আসতে পারে, তারাও নিয়ে যেতে পারে, বাইরের লোক। তাহলে আমি তো আপনার সম্পত্তিটাকে রক্ষা করার জন্য, আপনার মঙ্গলের জন্য আমি এটা আপনার অনুমতি ছাড়া বেঞ্চ থেকে যে বেঞ্চে ফেলে গেছেন ওই বেঞ্চ থেকে আলমিরাতে নিরাপদে রেখে দিছি। তাহলে এখানে তো স্থানান্তর হয়েছে। 4 নম্বর উপাদান অবশ্যই স্থানান্তর করতে হবে, এটা আছে, কিন্তু অসৎ উদ্দেশ্যটা নেই। এইভাবে যদি 5টার যে কোনো একটা আমি ঘাটতি দেখাই, যে 4টা আছে, 1 2 3 5 আছে কিন্তু 4 নাই, তাইলে আর চুরি হবে না। 1 2 আছে, 4 5 আছে, 3 নাই, তাইলেও চুরির উপাদান হবে না। 1 নাই, 2 থেকে 5 পর্যন্ত সবগুলো উপাদান আছে, তাইলেও হবে না। তাইলে বোঝা গেল যে চুরির 5টা আবশ্যিক উপাদান কোনো একটা যদি না থাকে তাইলে সেটা চুরি হিসাবে গণ্য হবে না। কত মূল্যবান একটা কথা, উপাদানের মর্যাদার কথা দিয়ে দেখেন আমরা শেষ করে দিলাম। তাহলে সমাপ্তটা কিন্তু ভালো হইতে হবে, এই জন্য প্রত্যেকটা উপাদানের জন্য এটা করবেন, আর শেষে প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে দেন দিয়ে লিখবেন চুরির সংজ্ঞাটা। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে দণ্ডবিধি প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী চুরি আমরা বুঝি, আপনারা শিখবেন এই সংজ্ঞাটা শেষে, উপাদানের শেষে প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে দিয়া লিখে দিবেন। যদি সময় না পান তাইলে না লিখলেও চলবে, কিন্তু যদি সময় পান বা সময় সেভ করতে পারেন তাইলে উপাদানের নিচে এই প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে দিয়া চুরির সংজ্ঞাটা দিয়ে দিবেন 378 ধারা অনুযায়ী। কেন বলেন তো শারমিন আক্তার, চুরির উপাদানের সংজ্ঞাটা কেন দিবেন? কারণ আমরা চুরির সংজ্ঞা থেকেই উপাদানগুলো লিখেছি এজন্য। জি, তাইলে চুরির সংজ্ঞাটাকে বিশ্লেষণ করেই কিন্তু আমরা আবশ্যকীয় 5টা উপাদান লিখেছি। তাহলে এই উত্তরের মধ্যে যদি প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই কথাটা থাকে, এই একটা বিষয় মুখস্থ করে ফেলেন সারা জীবনের জন্য, যে একটা সংজ্ঞার ভিতরে বা একটা প্রশ্নের ভিতরে যেটা চাবে না অথচ আমরা দিব, সেই জায়গায় আমরা প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই কথাটা ব্যবহার করব। আর নাইলে পরীক্ষক চিন্তা করবে যে চুরির সংজ্ঞা তো আমি চাই নাই, কেন চুরির সংজ্ঞা দিল, চাইলাম উপাদান দিল সংজ্ঞা, এইখানে আপনার একটা ত্রুটি ধরে ফেলবে। কিন্তু যদি আমরা বলি প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, তাইলে যে শারমিন আক্তার যে উত্তরটা দিলেন বুদ্ধিমত্তার সাথে,
যেহেতু আমরা প্রথমেই বলেছি যে চুরির সংজ্ঞাটাকে বিশ্লেষণ করে তাহলে এই সংজ্ঞাটা যদি এখানে প্লেস করা থাকে, উপস্থাপন করা থাকে, তাহলে পরীক্ষক কিন্তু প্রমাণ হিসাবে পেয়ে যাবে, এটা প্রমাণিত হয়ে যাবে। এখন যদি পরীক্ষক নিজেও এই চুরির সংজ্ঞাটাকে বিশ্লেষণ করে, তাইলে আমরা যে 5টা উপাদান লিখেছি করার জন্যই এই সংজ্ঞাটাকে আমরা প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে দিয়ে নিয়ে আসবো। এইটুক যদি লেখেন তাইলে একটা উপাদানের পরিপূর্ণতা আসবে। এখন এই একটা ডাইসে ফেলে এখন যত উপাদান আসবে প্রত্যেকটা উপাদানের মধ্যে কিন্তু শেষে সংজ্ঞা লিখতে হবে, প্রথমত দ্বিতীয় তৃতীয়তে লিখতে হবে। সংজ্ঞার ধারাটাকে অ্যানালাইসিস আন্ডার সেকশন দিয়ে তারপর এটা লিখবেন, অ্যানালাইসিস বাই আন্ডার সেকশন 378। এইভাবে আপনি কি লিখে এটা শেষ করতে হবে। এই লিখিত পরীক্ষা না হওয়া পর্যন্ত এই ডাইসগুলিও শিখতে হবে আপনাদেরকে। পার্থক্যের ডাইস আর আজকে আমি উপাদানের ডাইস শিখিয়ে দিলাম। আগামী কোনো একটা ক্লাসে সংজ্ঞা কিভাবে লিখতে হয়, সংজ্ঞার একটা ডাইস শিখিয়ে দিব, যে একটা যে কোনো সংজ্ঞা আসলে এই সংজ্ঞাগুলি এই বিষয়গুলোকে কেন্দ্র করে এইভাবে লিখবে না। তাইলে আপাতত মৌলিক 3টা বিষয় কিন্তু সহজ হয়ে থাকবে। পরীক্ষার সময় যদি আমি দণ্ডবিধি আর নাও পড়াই, লিখিত পরীক্ষাতে আপনি নিজস্ব একটা প্রস্তুতি নিয়ে অগ্রসর হতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরীক্ষার রেজাল্ট সকালে পেয়ে যাবেন আর কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।